ইউটিউব আমার কাছে শুধু রোজগারের একটি মাধ্যম নয়, এটা আমার স্বপ্ন পূরণের একটা পথ, আমার নিজের মতন করে বাঁচার একটা জায়গা। আর সেই কারণেই বাইক নিয়ে দূরে কোথাও হারিয়ে যাওয়া আমার কাছে শুধু ঘোরা নয়, এটা আমার একটা স্বপ্ন পূরণ। এই ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সেই স্বপ্ন পূরণের গল্প। নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে নেই কোনো কোলাহল, নেই কোনো ভিড়ের দাপাদাপি, নেই কোনো অস্থিরতা, আছে শুধু নিস্তব্ধতা, নির্ভেজাল প্রকৃতি, সরল মানুষের হাসি। আর আছে এক বিস্তীর্ণ সমুদ্র সৈকত যেখানে মানুষের ভিড় নয়, চোখে পড়বে হাজার হাজার লাল কাঁকড়া। এই জায়গার নাম গোবর্ধনপুর, পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তের শেষ সীমান্ত। গুড মর্নিং ফ্রম রাজারহাট। আজকে হচ্ছে এপ্রিল মাসের 8 তারিখ 2026। এখন ঘড়িতে বাজে 5:10। আমি জাস্ট ক্রস করব বৈদিক ভিলেজ। আজকে আমার গন্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গের একদম অন্তিম বিন্দু, অর্থাৎ গোবর্ধনপুর বা জি প্লট যেটা বলে। গত বছর আমি ব্রহ্মবার স্বীকৃতি গিয়েছিলাম ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারীতে। তার 1 বছর পর আজকের ব্লগটা হতে চলেছে জি প্লট নিয়ে। আমি অনেকটা রিসার্চ করেছি, খুব বেশি ব্লগ দেখিনি, কিছুটা পড়েছি। একটা জিনিস বলি, গত বছর কোনো একটা ভিডিওতে আমাদের বৃহত্তর পরিবারের 2-1 সদস্য আমাকে বলেছিলেন যে গোবর্ধনপুর বিচ নিয়ে একটা ব্লগ বানাতে, বা ওখানে কীভাবে পৌঁছবো, সেটার জন্যই আজকের এই ব্লগ। এবং সেই দাদা বা দিদির নামটা আমি ভুলে গেছি, বা সেই স্ক্রিনশটও রাখিনি, আমাকে মার্জনা করবেন। আমাদের বৃহত্তর পরিবারের সদস্য সব্যসাচী, ও একটা কথা বলেছিল, দাদা বাইক রাইডিং ব্লগ যেমন হচ্ছে হোক, ট্রেন ব্লগ যেন না বন্ধ হয়। না ভাই সব্যসাচী, একদমই বন্ধ হবে না, এটা তোমাকে আমি অ্যাসিওর করছি। রাইডিং ব্লগ মানে বাইকে করে যে ব্লগগুলো হচ্ছে সেগুলো বেসিক্যালি হচ্ছে আমার সুবিধার জন্য, আর আমার কিছুটা ইচ্ছা মেটানোর জন্য এই ব্লগগুলো। কিন্তু ট্রেন ব্লগ বা বাসের ব্লগ সর্বজন বিদিত, সেটা তো চলতেই থাকবে। যেমন সুযোগ সুবিধা হবে আমি ব্লগ বানাবো, চ্যানেলের ভ্যারাইটির জন্য আমাকে মাঝে মাঝে এরকম ব্লগ করতে হয়। গোবর্ধনপুর পৌঁছতে গেলে বাইক নিয়ে আমাকে 2টি ভেসেলের মাধ্যমে সেই জায়গায় পৌঁছতে হবে। প্রথম যে ভেসেলটি আমি ধরবো সেটা হচ্ছে বিরাট বাজার থেকে, দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার আমার বাড়ি থেকে। আর এই মুহূর্তে আমি যাচ্ছি হাতিশালা রোড ধরে, এটা গিয়ে ভোজেরহাট রোডে উঠবে, সেখান থেকে আমি আরও এগিয়ে যাবো। সেই ইনফরমেশন পরবর্তী ক্ষেত্রে দেবো। আমার সঙ্গে যে যাচ্ছে তাকে তুলে নিয়েছি, তাকে ও বাবা কি জোর উঠে এলো, চাতা। আমার সঙ্গে যে যাচ্ছে তাকে এখান থেকে তুললাম, তার বাড়ি হচ্ছে একদম 6 লেনের মুখে, বুঝতে পারছেন তো, একদম 6 লেন যেখানে, সেখানে হচ্ছে তার বাড়ি। দেখাচ্ছি কে, আমার সঙ্গে বহু জায়গায় ঘুরতে গেছে। এখন আমি চলেছি ভোজেরহাট রোড ধরে, আটটু হলেই এক্ষুনি যাচ্ছিল অ্যাক্সিডেন্ট, ইঞ্জিন ভ্যান। সত্যি আমার যদি ক্ষমতা থাকতো না, আগে ইঞ্জিন ভ্যানকে নিষিদ্ধ করতাম, এতে না লাগে পারমিট, না লাগে কিছু, সব রকম সুযোগ সুবিধা ভোগ করে, আইন কানুন মানে না, আর দূষণ প্রচণ্ডভাবে ছড়ায়। কি বলবো, আমার যদি ক্ষমতা থাকতো আগে আমি ইঞ্জিন ভ্যান ব্যান করতাম। বৈধভাবে যা দরকার সেটাই করা উচিত। ইঞ্জিন ভ্যানকে বৈধ করতে হলে তার জন্য সঠিক নাম্বার সিস্টেম, সঠিক কাগজপত্র চালু করা উচিত। এর জন্য যদি কোনো বিতর্ক থাকে, সেই বিতর্কে অংশগ্রহণ করতে আমি রাজি। একটা জিনিস আমি প্রথমে ভুল বলেছিলাম, সেটা হলো আমার বাড়ি থেকে আজকের প্রাথমিক ডেস্টিনেশন যে বিরাট বাজার যে ভেসেল ঘাট আছে, সেটা হচ্ছে 90 কিলোমিটার না, ওটা হচ্ছে 110 কিলোমিটার। এখনও 98 কিলোমিটার বাকি। যেটা করতে হবে, প্রথম ভেসেল তো আমি ধরতে পারবো না, দ্বিতীয় যে ভেসেল টাইমিংটা আছে সেটা হচ্ছে 9টা। তো সেইটা ধরতে গেলে আমাকে 9টার আগে বোঝে না, তো 2.5 ঘন্টা আমাকে ওখানে বসে থাকতে হবে পরের ভেসেলের জন্য। আচ্ছা, অবশেষে আমি উঠলাম তারদা রোড। এই রাস্তাও যে কতটা ভালো হবে আমি জানি না, রাস্তা এখনো ভালো পাচ্ছি না। আমি তো বাইক নিয়ে যাচ্ছি, বা আপনারা গাড়ি নিয়েও আসতে পারেন, সেটা এই রাস্তা হোক বা অন্য রাস্তা দিয়ে হোক, সে বিরাট বাজারে পৌঁছানো নিয়ে কথা। যারা ট্রেনে করে আসতে চান তারা কিভাবে আসবেন, তার একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে নি আগে।
ট্রেনে করে গোবর্ধনপুর পৌঁছানোর জন্য প্রথমে আপনাকে শিয়ালদা থেকে ট্রেনে করে পৌঁছতে হবে লক্ষ্মীকান্তপুর। সেখান থেকে ম্যাজিক গাড়ি বা বাসে করে পৌঁছতে হবে রামগঙ্গা। এরপর সেখান থেকে বোটে করে পৌঁছতে হবে আপনাকে চাঁদমারি ঘাটে। অন্যভাবে আপনি ট্রেনে লক্ষ্মীকান্তপুর না নেমে সোজা পৌঁছে যেতে পারেন কাকদ্বীপ। সেখান থেকে বাসে বা ম্যাজিক গাড়িতে পৌঁছে যান পাথর প্রতিমায়, আর পাথর প্রতিমা থেকে 1 ঘন্টার বোট জার্নি করে পৌঁছে যান চাঁদমারি ঘাটে। উভয় ক্ষেত্রেই চাঁদমারি ঘাটে পৌঁছানোর পর সেখান থেকে ইঞ্জিন ভ্যান বা কোনো টোটো করে পৌঁছে যেতে পারেন 15 কিলোমিটার দূরের গোবর্ধনপুর সি বিচে। জয়নগর আসতে প্রায় 7-8 কিলোমিটার বাকি, আর দাঁড়িয়ে পড়েছে, বাইরে বৃষ্টি পড়ছে। মনে হচ্ছে 9টার যে ভেসেলটা সেটা পাবো না আমরা, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছে, আমি জায়গাটার নামটা জানি না। ঘড়িতে 7:53। আমরা এতক্ষণ বৃষ্টির জন্য দাঁড়িয়ে রইলাম। হ্যাঁ, আমরা দক্ষিণ বারাসাতের কোনো একটা অঞ্চলে দাঁড়িয়েছিলাম। এখানে কি বলবো, আমাদের প্রথম ভেসেলটা ছেড়ে দিন। আমরা 9টার দিকে যে ভেসেলটা ধরার কথা ছিল অসম্ভব সেটা। এখনও প্রায় 58 কিলোমিটার পথ বাকি। অথচ আমি বাড়ির সিসিটিভি ক্যামেরায় দেখলাম আমাদের রাজারহাটে কোনো বৃষ্টি হচ্ছে না, শুকনো। ঘড়িতে বাজে 8:30। আমরা এখন আছি কোম্পানির ঠেক। বাপরে বাপ, হাট ভাট মনে হচ্ছে। দেখুন প্রচণ্ড ভিড়। একটা জায়গায় দাঁড়িয়েছি অবশেষে। জানি না আমরা ভেসে ধরতে পারবো না। আর যে আমার সঙ্গে যাচ্ছে তারা আপনারা সবাই চেনেন, এই যে সৌবর্ণ। কি হচ্ছে সেটা? প্রজাপতি খাচ্ছি, প্রজাপতি বিস্কুট। আর এখানে 1 কাপ চা। চায়ের জন্য দাঁড়িয়ে পড়েছি, জাস্ট খিদে পেয়েছে। যাওয়ার পথে আমরা নন্দকুমারপুর বলে কোনো একটা জায়গা আছে। এখনও 46 মিনিট দেখাচ্ছে, সময় লাগবে। গোল প্রায় 18 কিলোমিটার পথ বাকি। এই রাস্তায় তার উপরে মানুষকে অসুবিধা করে দেখুন কি হচ্ছে, কি বলবো। লাস্ট 10-15 কিলোমিটার বাইক চালাতে বেশ ভালো লাগছে এই রাস্তায়। দুদিকে সবুজ ক্ষেত আর ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর একটুও গরম লাগছে না, একটুও না। একদম প্রপার গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। কিছু কিছু জায়গায় খারাপ, কিন্তু বেশিরভাগটা রাস্তায় এই লাস্ট 15-20 কিলোমিটার বেশ ভালো। একটা কথা বলি, আমি আমার চ্যানেলে বিভিন্ন ভ্যারাইটির ভিডিও আনি, সেটা ট্রেন ব্লগ হোক, অথবা বাসে করে হোক, অথবা নর্মাল গাড়ি করে ঘোরাই হোক, বা বাইক ব্লগই হোক। চেষ্টা করছি করে যাব, এবং হোটেল ব্লগ বা রিসর্টের ব্লগ তো থাকবেই। কিন্তু এত প্রচেষ্টার পরও আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, কমেন্টস করেন, কিন্তু এড়িয়ে যান সাবস্ক্রাইব না করে। একান্তই অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। আপনাদের একটা সাবস্ক্রিপশান বা একটা কমেন্ট, একটা লাইক প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ করে আমাকে নতুন কোনো ডেস্টিনেশনের ভিডিও করতে বা নতুন কোনো আইডিয়া আনতে। সাবস্ক্রাইবার নাম্বারটা কোথায় ম্যাটার করে জানেন? সেটা হচ্ছে, যেমন গা গরম থাকলে জ্বর হয়েছে কিনা জানতে আপনাকে থার্মোমিটার ব্যবহার করতে হয়, তখন আপনাকে খেতে হয় প্যারাসিটামল। 100 ডিগ্রি ফারেনহাইট হলে ঠিক ওইটা জানার জন্যে এই নাম্বারটা ঠিক ততটাই আমার পারফরমেন্সকে আরও উদ্দীপিত করবে, এবং আরও ভালো কিছু কাজ আমি ভবিষ্যতে আরও ডেলিভার করব। তা প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশেষে 10টা-12 বাজে আমরা এই বিরাট বাজার ফেরি ঘাটে আছি, যেখানে ভেসেল সার্ভিস আছে। আর এদের একটা তালিকা আছে কখন ভেসেল এখান দিয়ে ছাড়ে, তার স্ক্রিনশট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওতে। একবার দেখে রাখুন, এবং এখানকার মোবাইল নাম্বারও দিয়ে দিয়েছি দাদা, ওনার সঙ্গে অসুবিধা হলে যোগাযোগ করতে পারেন। এখন পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। নেক্সট ভেসেল দেখাচ্ছে প্রায় 11:30 বা 12টা মনে হচ্ছে। এবার আমাকে মনে হচ্ছে ওই নৌকা করেই পারাপার হতে হবে, নৌকা করে আমাদের ওই পার যেতে হবে। এই গাড়িটা নৌকাতে ওঠানো হবে, বাইক জাতীয়, ওই পারে যেতে হবে। যেটা চার্জ হচ্ছে বাইকের জন্য হচ্ছে 35 টাকা, আর প্রতি ব্যক্তি হচ্ছে 4 টাকা করে। বাইক রাইড করতে করতে মনের মধ্যে যে আশঙ্কাটা ছিল সেটাই অবশেষে ঘটল। বিরাট বাজার জেটিঘাট থেকে আমরা দুজন সঙ্গে আমার প্রিয় বাইক নৌকা করে নদী পার হলাম। ঘড়িতে বাজে প্রায় 11টা, এখনো 9 দাদা। আমাদের এখন যেতে হবে কালীবাঙ্গাল যে ফেরিঘাট আছে সেখান থেকে টপকে যেতে হবে চাঁদমারি, ওখান থেকে হচ্ছে গোবর্ধনপুর।
আচ্ছা, যেটা আমাকে এখানে বললো এই যে পিচ রাস্তাটা এটাই ফলো করে যাবেন, কোথাও নামবেন না, সেটা পিচ রাস্তা যেমন গেছে এই অনুযায়ী যাবেন। আমি এই মধ্যে দাঁড়িয়ে আছি কালীবাঙ্গাল যে ফেরিঘাট আছে সেটা, একবার সৌপর্ণ ক্যামেরা ধরে আছে, দেখো ওই দিকটা হচ্ছে দেখুন ওইটা হচ্ছে ভেসেল সার্ভিসের জন্য, আর এদিকটা হচ্ছে নৌকা পারাপারের জন্য। এর পরবর্তী ভেসেল হচ্ছে এখান থেকে 2:30, ফলে আমাদের নৌকা করেই পার হতে হবে ওই 45 মিনিটের বৃষ্টির অপেক্ষার জন্য, এইটা ভোগান্তি। আর যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে আমরা যে বিরাট বাজার থেকে যখন পার হলাম, বিরাট বাজার ওই পারে ফেরিঘাট থেকে কালীবাঙ্গাল আসতে মোটামুটি সময় লাগবে আপনার অটো বা টোটোতে, অটো তো নেই, টোটোতে ওই 40 মিনিট মতন, পথ হচ্ছে 12 কিলোমিটার। এবার যেটা হচ্ছে যদি আপনারা শেয়ারে আসেন সেক্ষেত্রে এক একজনের ভাড়া পড়বে হচ্ছে 40 টাকা, আর যদি আপনারা রিজার্ভ করে আসেন সেক্ষেত্রে ভাড়া পড়বে হচ্ছে 200 টাকা মতন। আমি যে একজন টোটো ভাইকে জিজ্ঞেস করলাম। আর আপনারা সামনে যে নদীটা দেখছেন এটা হচ্ছে কালীবাঙ্গাল নদী, এই নদীটা টপকে আমরা ওইদিকে যাবো চাঁদবাড়ি ঘাটের দিকে। তবে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, বিভিন্ন ইনফরমেশনের মধ্যে এই ইনফরমেশনও আপনাদের সঙ্গে শেয়ার করি, যারা আপনারা 4 চাকা নিয়ে আসবেন বা বাইক নিয়ে আসবেন, গুগল যা বলছে বলুক, কিছু কিছু জায়গায় সন্দেহ হলে না স্থানীয় মানুষজনকে জিজ্ঞেস করবেন, কেন গুগল কিন্তু অনেক পথ উল্টোপাল্টাও দেখিয়েছে। প্রথম ক্ষেত্রে ভেসেলের টাইমিং গোলমাল হয়ে যাওয়ায় দ্বিতীয় ক্ষেত্রেও তাই হয়। অবশেষে আবারও এক নৌকার সাহায্যে আমরা কালীবাঙ্গাল জেটিঘাট থেকে পৌঁছে যাই চাঁদমারি ঘাটে। করিতে বাজে হচ্ছে এখন 12:49, আমরা জি প্লট চাঁদবাড়ি ঘাটে আছি। এখান থেকে আমাদের হোমস্টে প্রায় 15 কিলোমিটার মতন। একটু এখানকার ইনফরমেশান নিয়ে নিই, যাতে ভাড়া কী আছে। একজনে 60 টাকা করে খরচ হচ্ছে এইখান থেকে চাঁদবাড়ি ঘাট থেকে গোবর্ধনপুর। আচ্ছা, যদি কেউ রিজার্ভ করে বা 4 জন গেল কত টাকা খরচা পড়বে? মোটামুটি 600 টাকাই হবে খরচা, মানে 150 টাকা পার হেড। এটা হচ্ছে যারা বাইকে বা গাড়ি নিয়ে আসবে না তাদের জন্য ইনফরমেশান। আমরা গুগল ম্যাপ অন করে নিই, যে আমরা মাইতি ভবন বলে, সৌবর্ণ অন করে নিয়েছে। বলছি মাইতি ভবন পেয়েছিস তো? কত কিলোমিটার দেখাচ্ছে? 16 কিলোমিটার দেখাচ্ছে সৌবর্ণ যেটা বললো। এখানে যেসব হোমস্টে বা থাকার জায়গা আছে বা গেস্ট হাউস, এখানে কিন্তু সব বেসিক, এখানে কিন্তু বেশি কিছু লাক্সারি আশা করবেন না। হয়তো আজ থেকে 3-4 বছর পর বা 2 বছর পর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা আস্তে 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 এই জায়গার একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে হয়তো আরও পরবর্তীকালে এই জায়গা ডেভেলপ করবে, সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পাবে। হয়তো এমনও দিন আসবে আজ থেকে 9-10 বছর পর, যে এই ভেসেল ব্যাপারটাই উঠে যাবে, যেখানে পুরো ব্রিজ সিস্টেম চালু হয়ে যাবে, যেখানে ব্রিজের সাহায্যে আমরা সোজা গোবর্ধনপুর চলে আসতে পারবো পশ্চিমবঙ্গের শেষ বিন্দুতে। এই হচ্ছে আমাদের থাকার জায়গা, মাইতি গেস্ট হাউস হোমস্টে। বঙ্গোপসাগর উপকূলে মনোরম পরিবেশে থাকা খাওয়ার সুব্যবস্থা। এখানকার প্রোপাইটার হচ্ছে শুভ্রাংশু মাইতি, আর দাদা হচ্ছে আপনি শুভ্রাংশু মাইতি, আর দাদা এখানে ফেমাস হচ্ছে পঙ্কজদা নামে, তাই তো? আর এই একদম রোডের ওপরেই হচ্ছে ওনার থাকার আস্তানা। 1:15 আমাদের 20 মিনিট মতন লাগলো এই আমাদের মাইতি গেস্ট হাউসে আসতে। আয় শোভন। আচ্ছা, এই হচ্ছে আমাদের গেস্ট হাউস। কটা পঙ্কজদা, কটা রুম আছে? এরকমই ছাদওয়ালা 6টা আছে, তারপরে শীতকালে আমরা 6 বাকি কাঠের ঘরগুলো দেখাবো পরে। আচ্ছা আচ্ছা, কাঠের ঘরগুলো দিই, ঠিক আছে, পুরো ভর্তি হয়ে যায় শীতকালে। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম, যেখানে এটা বড় একটা কিং সাইজ বেড আছে, এমনি খাট, 2 জন তো এমনি শুতে পারবে, 3 জনও শুতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এখানে আরেকজন শুতে পারবে। এইখানে একটা হ্যাঙ্গার আছে, টেবিল আছে, আর আগেকার দিনের মেঝে। এদিকে 2টো জানলা আছে, পর্যাপ্ত হাওয়া আসছে, ফ্যান তো বেশ ধরে ঘুরছে। আমি আগেই বলেছি এখান থেকে বেশি কিছু আপনারা আশা করবেন না, কারণ বেসিক জায়গা এখনও সেরকমভাবে মানে এই জায়গার এখনও প্রচার হয়নি। আর এইদিকে হচ্ছে ওয়াশরুমটা হচ্ছে এই ওয়েস্টার্ন কোমোড আছে, আর শাওয়ার আছে, জল আছে, যা থাকে একটা ওয়াশরুমে সব কিছু। বর্তমান গরম জল বললে যদি শীতকালে আসেন, পঙ্কজদা গরম জল হলে কি ব্যবস্থা করে দেবেন। এই তো রুম আছে, রুমগুলো এখানে আছে। আর এখানে একটা মন্দিরও আছে, ভগবানের মন্দির আছে, খুব সুন্দর, খুব খুব সুন্দর। আর এই জায়গাটায় গেস্ট এসে বসতে পারবেন। হ্যাঁ, আর এখানে একটা বড় পুকুর আছে, এখান থেকে হাওয়া আসছে হালকা হালকা। আমি এখন মাইতি গেস্ট হাউসের ছাদে, পঙ্কজদা নিয়ে এসছে এইটা সারাউন্ডিং এরকম। এখানে খেলার মাঠও দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। আচ্ছা, এটা কি ওয়াইফাই? এটা ওয়াই। বাহ। আর এটা নোনা জল হবে না তো? ভালো জল পাওয়া যাবে তো? 1000 ফুট
ডিপে জিওল বসাই, যেটা আমার গ্রামের মানুষ খাওয়া দাওয়া করি, যে জলটা আচ্ছা, খাই আমরা। আচ্ছা, আচ্ছা। 1000 ফুট নিচে আছে। আচ্ছা পঙ্কজ দা, যেটা আমার মনে হচ্ছে এই চারদিকে যা জঙ্গল দেখতে পাচ্ছি সব তো ম্যানগ্রোভ তো, সব ম্যানগ্রোভ। যে আমরা গোবর্ধনপুর বীচ যেটা বলি হ্যাঁ। বেসিক্যালি, সেটা কতটা দূর আপনার এখান থেকে? এখান থেকে হাফ কিলোমিটার। হাফ কিলোমিটার। বাম দিকে মূল যেটা বলা হয় পায়ে হেঁটে? আর হ্যাঁ, পায়ে হেঁটে হাফ কিলোমিটার। হ্যাঁ। আর যেটা আইলা বাঁধ বলে, এখান থেকে 3 থেকে 3.5 কিলোমিটার, ওটা টোটোতে যায় সবাই। টোটোতে যায়। গাড়ি নিয়ে এলে গাড়ি হ্যাঁ, নিয়ে যায়। সেটা ভালো ব্যবস্থা। আপনি কেউ যদি, আমরা তো বাইক নিয়ে এসেছি, টোটো কেউ যদি, আমরা শুধু এই নয়, যারা আসে ওখান দেখি, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে টোটো ব্যবস্থাটাও আমরা করে দিই। আমরা যখন ব্যবস্থা করি পয়সা কম নেয়। চাঁদমারি ঘাট থেকে? চাঁদমারি ঘাট থেকে। কত নেয় মোটামুটি? ওটা 2 জন হলে 200 টাকা থেকে ভাড়া শুরু হয়। 3 জন আচ্ছা। হলেও 200 টাকা, 2 জন হলে 200 টাকা। খুব ভালো কথা। আপনারা তাহলে ওনাকেই বলবেন, কারণ আমি এইমাত্র যা জিজ্ঞেস করলাম যে বলছিল 600 টাকা মিনিমাম। মিনিমাম। তো পঙ্কজ দাকে বলবেন, পঙ্কজ দা টোটো ঠিক করে দেবে। আমি বলে দেবো, ওনাদেরকে আচ্ছা। বলে দিলে ওনারা আরে, ঠিক আছে, চলুন। সন্ধ্যার সময়। আচ্ছা, আমরা একটু ফ্রেশ হয়নি তাহলে? আমরা আসার পর ফ্রেশ হলাম, স্নান করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর লাঞ্চ দিয়ে দিয়েছে, 2:30 বাজে। আর লাঞ্চে যা আছে সেটা হচ্ছে ভাত, স্যালাড, আর আছে হচ্ছে আলু আর পোস্ত দিয়ে ভাজা, পার্শে মাছ ভাজা, এখানে আছে হচ্ছে এঁচড়ের তরকারি, ডাল, আচ্ছা এটা এখানে শোল মাছ আছে, আর আছে চিংড়ির কালিয়া, আর আছে হচ্ছে চাটনি আর পাঁপড়। আমাকে পঙ্কজদা দিয়েছেন, বা মাইতিবাবু, যার গেস্ট হাউসে আমরা এসেছি। আর এই গেস্ট হাউসটা হচ্ছে সবচেয়ে পুরাতন গেস্ট হাউস এই জি প্লট বা গোবর্ধনপুরে। আপনি যদি কখনো আসতে চান, এখানে নির্দ্বিধায় আসতে পারেন। এখানে আসলে যেটা পাবেন, হয়তো লাক্সারি পাবেন না, ঠিকঠাক থাকার জায়গা আছে, বেসিক যা থাকার সুযোগ সুবিধা সেটা আছে, কিন্তু যেটা পাবেন নিখাত উষ্ণ আতিথেয়তা পাবেন। লাঞ্চটা চটপট করি, আর করে রেস্ট নিয়ে আমরা এর আশেপাশে অঞ্চলটা ঘুরবো, এবং সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে সৌপর্ণ আছে, সৌপর্ণকে দেওয়া আছে, কিন্তু সৌপর্ণ বলছে ও শোল মাছ খাবে না, খাসটা শোল মাছ, আর চিংড়ি মাছে আছে অ্যালার্জি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে আছে যে আমাদের মাইতিদা বা পঙ্কজদা দাঁড়িয়েছে, উনি আমাকে বলেছিল যে কাঁকড়া, আমি বললাম কাঁকড়া আজকে খাবো না, তো তার পরিবর্তে এইটা উনি অ্যারেঞ্জ করেছেন, সেটা হচ্ছে চিংড়ি মাছ। আর বলার কথা, এখানে 2 ধরনের প্যাকেজ আছে। আমরা 800 টাকার প্যাকেজে এসেছি, আর এটা 600 টাকার প্যাকেজ আছে। এবার এই প্যাকেজের মধ্যে কি ইনক্লুশন আছে, কি এক্সক্লুশন আছে, সেগুলো জানতে হলে আমি পঙ্কজদা বা মাইতিদার নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আমার লাঞ্চ হলো। লাঞ্চে সম্বন্ধে যদি বলতে হয়, ঠিকঠাক বেসিক লাঞ্চ, আহামরি কিছু নাম, কিন্তু 2-3টে জিনিস আমার খুব ভালো লেগেছে। মাছের আইটেমগুলো বেশ ভালো, মানে একদম ফ্রেশ, এবং বোঝা যাচ্ছে লোকাল মাছ, আর পুকুরের মাছ বা নদীর মাছ। বিশেষ করে পার্শে মাছটা, চিংড়ি মাছটা ফ্যাবুলাস ছিল, শোল মাছটাও দুর্দান্ত ছিল। এটা বলে পাশের পুকুর থেকে ধরা শোল মাছটা। একদম ঘরোয়া রান্না, সিম্পল রান্না, তেল মশলা কম। হয়তো আপনাদের পছন্দ হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু আমার তো ঠিকঠাক লেগেছে। আর সেটা বলার, মাছ যাদের খুব একটা ভালো লাগে না, আগে থেকে ওনাদের বলে দেবেন, তাহলে মাছের পরিবর্তে তো ডিম বা চিকেনের কোনো বন্দোবস্ত করে দেবে, সেটা আগে থেকে বলতে হবে। তাই রেস্ট নেওয়ার পর আমি আর সৌপর্ণ দেখা যাক কোথায় যাই। এখন প্রায় 4:30 বাজে। আমি আর সৌপর্ণ যাচ্ছি একটু গোবর্ধনপুর বিচের দিকে, বাঁদিকে। আমাদের হোমস্টে থেকে এটা খুবই কাছে, এই বিচটা। আর বারবার আমি হোমস্টে বলছি, এখানে লেখা আছে গেস্ট হাউস, কিন্তু এটা হোমস্টেই। মানে পঙ্কজবাবুরা এইখানেই থাকেন। ওনাদের কিন্তু আমি জিজ্ঞেস করলাম যে কারেন্ট চলে গেলে কি হবে, মানে লোডশেডিং হলে কি হবে। সেক্ষেত্রে ওনাদের পাওয়ার ব্যাকআপ হিসেবে ইনভার্টার আছে, আর ডিজিরও সুবিধা আছে। মাইতি গেস্ট হাউস থেকে আপনি পায়ে হেঁটেও আসতে পারেন, দুর্দান্ত, সুপার। চ দেখুন এত সুন্দর লাগছে। এখানে কিছু দোকান আছে, ব্যাস। আমরা এই বীজ থেকে, গোবর্ধনপুর বীজ থেকে, যেটা আগে মেন বীজ ছিল, এখনই বীজটা খারাপ না, ভালোই লাগছে। দেখুন, প্রকৃতি যদি এরকম ধ্বংসলীলা চালায়, কার কি করার আছে। আমরা ওই আয়লাবাদ যেদিকে আছে সেদিকে যাচ্ছি, বাইকটা এখান দিয়ে চালাচ্ছি, যেখানটার
মাটিটা একটু শক্ত আছে। আর এটা হচ্ছে সাদা বালির বীজ, দেখুন একদম সাদা বালি। আর ওহো আমাদের সঙ্গে যাচ্ছে, দেখুন ওরা তিনজন আছে আর ওহো যাচ্ছে, দেখুন দারুণ হেভি ফ্রেম না, দারুণ। আমরা তিনজনকে পেয়ে গেছি, শুভজিৎরা আছে আর এই দেখুন ওহো যাচ্ছে আমাদের সঙ্গে, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। চল, ওর নাম কি রে? না ওর নাম কি, ওর টনি। চল টনি, টনি দেখো টনিও আসছে, টনি আয় আয়। লাল ইট পড়ে রয়েছে, মনে হচ্ছে লাল কাঁকড়া, তাই না? ও এক অন্য অনুভূতি, সত্যি কথা বলছি। জীবনে মানুষ কত কিছু প্রাপ্তি করে বলে স্বর্গ এই ওই, এটা স্বর্গ না, এটা বাস্তব। আর যে বাস্তবে এই মুহূর্তে আমরা আছি, এগুলো সবার পক্ষেই সম্ভব। চলে আসুন না গোবর্ধনপুরে, দারুণ, একটা বা দুটো দিন দারুণ লাগবে। আর সত্যি কথা বলছি, এত লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, জাস্ট আমি তো দেখিনি কোনোদিন এত লাল কাঁকড়া একসাথে। সানসেট দেখবো আমরা। আরেকটা বিচে যাচ্ছি, পশ্চিমের বিচ যেটা বলে, ওখান থেকে নাকি সানসেট দারুণ দেখা যায়। এই আসার রাস্তাটা কিন্তু দারুণ, হেনরি আইল্যান্ডের মতন অত অ্যাট্রাকটিভ নয়, কিন্তু বেশ ভালো। ও দারুণ লাগছে না সোপর্ণ, কেমন লাগছে রে? দারুণ। আমরা এখন দাঁড়িয়ে আছি গোবর্ধনপুর যে সি বিচে, তার পশ্চিম প্রান্তে, পশ্চিম দিকে সি বিচ বলা হয়। আর এই জায়গায় এখন সানসেট হচ্ছে, আর এই সানসেটটা দেখে আমার বারবার একটা জায়গার কথা মনে পড়ে যাচ্ছে। এর খুব কাছাকাছি অবস্থিত কার্গিল বিচ, বকখালিতে অবস্থিত, সেখান থেকে কিন্তু সানসেট দারুণ দেখা যায়। আরেকবার আপনাদের দেখাই, দেখুন কি মায়াবী লাগছে, কি দুর্দান্ত লাগছে, কি টপ ক্লাস লাগছে। হো, শুধু করে তাকিয়ে দেখে যাই আর দেখে যাই। গোবর্ধনপুর আসলে অবশ্যই এটা মিস করবেন না, একদম সানসেট এবং সানরাইজ দুর্দান্ত দেখা যায়। সাগরের বুকে ডুবতে থাকা সূর্যের এই দৃশ্য যেন এক নীরব কবিতা। গোবর্ধনপুরের নির্জন সৈকতে দাঁড়িয়ে মনে হয় সময়টা একটু ধীর হয়ে গেছে। আকাশের রং ধীরে ধীরে বদলাচ্ছে, নীলের গভীরতা পেরিয়ে কমলার উষ্ণতা, তারপর রাঙা লাল, আর সেই রং মিশে যাচ্ছে সমুদ্রের এই অসীম জলে। ঢেউগুলো একটার পর একটা তীরে এসে ভাঙছে, যেন প্রকৃতি নিজেই কোনো মৃদু সুরে কথা বলছে। বাতাসে আছে লবণের গন্ধ আর এক অদ্ভুত প্রশান্তি। সূর্যটা যখন আস্তে আস্তে দিগন্তের ওপারে মিলিয়ে যাচ্ছে, তখন চারপাশটা হয়ে ওঠে আরো গভীর, আরো নীরব, যেন এই মুহূর্তটা শুধু আমাদের জন্যই তৈরি ছিল। 5:40 বাজে সানসেট হয়ে গেল। সোপর্ণ, তুই আমার সঙ্গে অনেক জায়গায় ঘুরতে গেছিস, সানসেট দেখেছিস, এখানকার সানসেট কেমন লাগলো? দারুণ। তাই তো, অনেকগুলো ছবি তুলেছে বেটা, প্রচুর ছবি তুলেছে, দারুণ। আমরা একটু আগে যেখানে গেছিলাম, আইলার বাঁধ যেখানে আছে, সেই বিচটা কিন্তু দারুণ, ওখানে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি পারলে কালকে সকালবেলা আরেকবার যাব, খুব যাওয়ার ইচ্ছা আছে। চলো আমরা ফিরে যাই আমাদের হোমস্টেতে, বা একটু আশেপাশে ঘুরি। চলো, বাইক তো আছে, কোনো অসুবিধা নেই, তাই না? এই জায়গাটা একটু দেখি, দারুণ লাগছে। আর অক্সিজেনের কোনো অভাব নেই এখানে। আমি আর সৌপর্ণ ছিলাম হচ্ছে পশ্চিমা যে বিচটা আছে গোবর্ধনপুরের, সেখান থেকে আমাদের হোমস্টে থেকে রাদার 3 থেকে 3.5 কিলোমিটার দূরে এখন আছি ইন্দ্রপুর বাজারে। দারুণ, খুব সুন্দর, মানে একটা ছোটোখাটো জনপদ, মানে যেখানে মোটামুটি 26টা যে মৌজা বা 26টা পঞ্চায়েত মেম্বার মিলিয়ে হচ্ছে একটা প্রধান গ্রাম পঞ্চায়েত। তো সেইখানে আমি আছি, একটা দ্বীপ, এত অসাধারণ জায়গা। মানে এই বাজারটার মধ্যে যখন আমি হাঁটছিলাম না, মনে হচ্ছে যে এই ছোটোবেলায় যে ছবি এঁকেছি যেরকম, ঠিক একদম সেরকম, জাস্ট আর কিছু না। ছোটো ছোটো গলি আর ছোট্ট রাস্তা, দোকানপাট। আর আমার পেছনে দেখুন বাজার বসেছে, আজকে হচ্ছে বুধবার, আর এখানে সোমবার আর শুক্রবার কিন্তু হাটবার। সেখানে তখন অনেক লোক আসে, অনেক লোকের সমাগম হয়। এটা একটা গড়পড়তা, যেরকম বাজার সাধারণ দিনে বসে সেরকম বসেছে। আর এই হচ্ছে মেন রোডটা। এই দিকে গেলে হচ্ছে আমাদের যে হোমস্টেটা, সেটা মাইতি গেস্ট হাউস। আর এই দিকে গেলে হচ্ছে আমরা চাঁদমারি ঘাট। এইদিকে এখানে যেখানে স্বর্গীয় কবি সাহিত্যিক মধুসূদন দাসের একটি মূর্তি আছে, এখানে এদিকে একটা রাস্তা আছে। দেখুন দোকানপাট, বিভিন্ন মানুষ পসরা বসিয়ে আছে, বেশ ভালো লাগছে। মানে ঘুরতে এসে এরকম সাধারণত আমি করি না, হোমস্টে বা হোটেলেই থেকে যাই, কিন্তু
এই জায়গাটা এসে আমি যেন বেশ প্রেমে পড়ে গেছি এই জায়গাটার। মানুষজন এত সাদাসিধে, এত ভালো, জাস্ট বলে বোঝানো না। আমি আর সৌপর্ণ চা পান করব। চা অর্ডার দিয়েছি, দাদা চা করছেন। আর সৌপর্ণ কেমন লাগছে বল? এখানে সবচেয়ে বেশি আমার ভাল লাগছে এখানকার মানুষজন, দারুণ, খুব ভালো। মানে যেখান থেকে আমরা আসছি, রাস্তা কতবার যে ভুল করেছি, কতবার যে জিজ্ঞেস করি, মানুষজনের মধ্যে কোনো রকম বিরক্তি নেই, কিচ্ছু নেই, দারুণ, খুব ভালো। সেদিনের শান্ত টিফিন ছিল আমাদের জন্য মুড়ি, চানাচুর, স্যালাড ও আলুর চপ। সন্ধেবেলার টিফিনের পর আমি আবারও নিজেকে হোমস্টেতে বন্দি রাখতে পারলাম না। বেরিয়ে পড়লাম আশপাশটা আবারও ঘুরতে। সেদিনের ডিনার ছিল ভাত, ঝিঙে আলুর একটা তরকারি, ভেন্ডি ভাজা আর দেশি মুরগির ঝোল। গুড মর্নিং। আমাদের হোমস্টে থেকে জাস্ট 40-50 মিটার এগিয়ে এলে দুটো রাস্তা পাবেন, একটা ডান দিকে, একটা বাঁদিকে। বাঁদিকে রাস্তাটা মেনশন করা আছে ঝাউবন যাওয়ার রাস্তা, যেটা হচ্ছে মেন গোবর্ধনপুর বিচ, আর ডান দিকে হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম। খুব কাছেই অবস্থিত আমাদের হোমস্টে থেকে। প্রথমে বিচের দিকে যাই একবার। যেটা বলার সেটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে প্রায় 2 কিলোমিটার মতন এগিয়ে আসতে হবে। এগিয়ে আসার পর একটা সোলার প্রজেক্ট আছে, এইদিকে একটা সোলার প্রজেক্ট আছে। সেই সোলার প্রজেক্টের বিপরীত দিকে যে রাস্তাটা যাচ্ছে, এটা ধরে সোজা চলে গেলে হচ্ছে আপনার আয়লাবাদের রাস্তা, বা আয়লাবাদ রাদার। আমরা আয়লাবাদের দিকে যাচ্ছি, অনেকটা এগিয়ে এসেছি, আর 2 মিনিট বাকি। তো আকাশটা আবার দেখলাম মেঘলা করে গেল। এখন ঘড়িতে বাজে 7টা 2। তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে এখানে চা পান করছি, একদম গ্রামের মধ্যে, দারুণ লাগছে, খুব ভালো। এই বিস্কুট নিয়েছি আমি আর সৌপর্ণ, আর একজন বোন আছেন, তিনি, তাকে বললাম চা করতে। চায়ের দোকানের এই ছোট্ট আড্ডাটা যেন পুরো ভ্রমণের একটা আলাদা রং এনে দিল। গরম চায়ের কাপ হাতে নিয়ে পাশে বসে থাকা সরল গ্রাম্য মানুষগুলো কত সহজ, কত আপন তাদের কথা বলার ভঙ্গি। দারুণ রাস্তাটা। আমরা এখন বাইক চালাচ্ছি হচ্ছে আয়লাবাদের ওপর দিয়ে। আয়লা ঝড়টা এমন একটা ছিল যে সারাদিন ধরে ঝড় হয়েছিল। আমি জানি না আপনাদের মনে আছে কি না। আর তা সে বিভীষিকার প্রথম আছর পড়েছিল এই অঞ্চলে। তো পরবর্তীকালে এখানে আয়লা বাঁধ নির্মাণ হয়েছে। সেই আয়লা বাঁধের ওপর দিয়ে একটা কংক্রিটের বাঁধ, সে তার উপর দিয়েই আমি এখন বাইক চালাচ্ছি। আর এদিকে পুরো ঝাউ গাছ। আমি সৌপর্ণ ক্যামেরা ধরে আছি, আমি সৌপর্ণকে বলবো ওই দিকটা দেখাতে, একটু দেখা। এদিকে পুরো ঝাউয়ের জঙ্গল। বাইক নিয়ে গেলে কিন্তু দারুণ লাগবে, খুব ভালো লাগবে। এবার আমরা এই আয়লাবাদ থেকে একটু নেমে এই ঝাউবনের মধ্যে দিয়ে একটু বিচের দিকে যাওয়ার চেষ্টা করি। যদি এখন ভাটা চলছে, একদম সাদা বালির বিচ, যেটা বকখালিতে সেরকমই। সীতারামপুর বিচ একদম অন্যরকম এক সৌন্দর্যের ঠিকানা। সাদা নরম বালির ওপর পা রাখলেই মনে হয় যেন কোনো অচেনা স্বর্গে এসে পড়েছি। আর সেই সাদা বালির ওপর খেলে বেড়াচ্ছে অসংখ্য লাল কাঁকড়া। ছোট ছোট দৌড়ে তারা যেন এক সৈকতের প্রাণ হয়ে উঠেছে। সামনে বিস্তীর্ণ নীল সমুদ্র, আর পিছনের সারি সারি ঝাউবন, যেন প্রকৃতি নিজেই এক নিখুঁত ফ্রেম তৈরি করে রেখেছে। একটু এগোলেই দেখা মেলে নদীর মোহনার, যেখানে নদী আর সমুদ্র একসাথে মিলেছে। সেই মিলনের দৃশ্য যেন প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম। জলের রং, ঢেউয়ের ছন্দ, আর সেই নির্জনতার মাঝে দাঁড়িয়ে সময় যেন থমকে যায়। এখানে কোনো ভিড় নেই, নেই কোনো কোলাহল, আছে শুধু প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য আর নিজের সাথে কিছুটা একান্ত সময় কাটানোর সুযোগ। পশ্চিমবঙ্গের একদম শেষ বিন্দু বঙ্গোপসাগরে, এটা বঙ্গোপসাগর। গত বছর আমি গিয়েছিলাম হচ্ছে কন্যাকুমারীতে, যেটা ভারতবর্ষের একদম দক্ষিণতম বিন্দু ছিল। আর এবছর এই প্রাপ্তি লাভ হয়ে গেল যে একদম পশ্চিমবঙ্গের শেষ প্রান্তে এসে আমি আর সৌপর্ণ উপস্থিত। এই জায়গাটার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে লাল কাঁকড়া। আমি এত জায়গায় গেছি, লাল কাঁকড়া বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু এই পরিমাণে লাল কাঁকড়া আমি কোথাও দেখিনি। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই যে আমরা হাঁটছি, হ্যাঁ, হাঁটতে হাঁটতে যে এই যে পায়ের ছাপ আমরা রেখে যাচ্ছি, কিছুক্ষণ পর হয়তো এই ছাপটা চলে যাবে, কিন্তু
এই স্মৃতিগুলো কিন্তু সারা জীবন থেকে যাবে, যে এই সমুদ্র সৈকতে আমরা এসেছিলাম, যেটা পশ্চিমবঙ্গের একদম শেষ বিন্দু। আর ভিডিওটা শেষ করার আগে শুধু একটাই বলবো, এখানে শহরের কোনো কোলাহল নেই, কোনো তাড়াহুড়োও নেই। এখানে আছে শুধু বিশাল আকাশ আর অসীম সমুদ্র আর প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য। যারা একটু নির্জনতা আর প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চান, তাদের জন্য গোবর্ধনপুর সত্যি এক অনন্য অভিজ্ঞতা। যাই হোক, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।